দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কলে প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানান প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে থাকছে আমাদের এই আয়োজন। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডাক্তার সিদ্রা ইকবাল। আমাদের এই আয়োজনে থাকেন দেশ বরেণ্য এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। দর্শক, রমজানে সুস্থ থেকে রোজা পালনের জন্য প্রয়োজন পরিমিত ও পুষ্টিকর খাবার। অস্বাস্থ্যকর খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার কারণে দেখা দেয় বিভিন্ন শারীরিক জটিলতা। এসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম এবং আমরা কথা বলবো আজ রোজায় বয়স্কদের সুস্থতা নিয়ে। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে ডক্টরস অন কলে। আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আজ আমরা কথা বলবো হচ্ছে বয়স্কদের পুষ্টি নিয়ে, রমজানে বয়স্কদের পুষ্টি নিয়ে। তবে প্রথমে যে প্রশ্নটা করতে চাই, আসলে বয়স্ক আমরা কাদেরকে বলছি? কোন বয়স থেকে আমরা বয়স্ক যারা রয়েছেন সেই পরিমিতিটা কিভাবে করছি? আসলে এটি আসলে নির্ভর করে দেশের উপর, যদিও তারপরে একেবারে আমরা যদি মোটাও দাগে বলি, আমাদের দেশের জন্য আমরা বলে থাকি 60 বছর বা তার ঊর্ধ্বে যারা গিয়েছেন তাদেরকে মূলত আমরা বয়স্ক হিসেবে বিবেচনা করছি। যদি ডেভেলপ কান্ট্রি যেগুলোতে আয়ুষ্কাল অনেক বেশি, ফর এক্সাম্পল যেমন জাপানিদের জন্য কিন্তু 70 বছর অতিক্রান্ত হলে তখন তারা হয়তো বলছে বয়স্ক। বাংলাদেশের জন্য আমরা মোটামুটি বলে থাকি যে 60 ঊর্ধ্ব হলেই তাদেরকে আমরা বয়স্ক বলবো। আচ্ছা, তাহলে 60 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদের জন্য মূলত আজকের আলোচনা। তো ইফতারের ক্ষেত্রে বা রোজার ক্ষেত্রে তাদের জন্য কেন আমরা আলাদাভাবে চিন্তা করছি, বা কি কারণে তাদের যে খাবারের তালিকা রয়েছে তাকে আদৌ আলাদা হবে কি না, বা আলাদা করলে কেনই বা সেটা আলাদা? অনেক ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে বয়স্কদের ক্ষেত্রে সবসময়ের জন্য আসলে একটু ভিন্নতা থাকতে হবে খাবারের মধ্যে। কারণ কি, কেন আমরা আসলে ভিন্নতা বলছি? কারণ হলো, দেখেন, যখন বয়স বেড়ে যায় তখন আমাদের শরীরের যত অর্গানস আছে, বিশেষ করে ভাইটাল অর্গানস আমরা বলছি, যে যেমন হার্ট বা লাংস অথবা কিডনি, লিভার এবং যে পরিপাক তন্ত্র আমরা বলছি, পাকস্থলীর কার্যক্ষমতা, এগুলো সব কিছুরই কিন্তু কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং তাদের ক্ষেত্রে কমে যায়, যার জন্য আপনি অর্থাৎ নাজুক অবস্থায় থাকে। এই নাজুক অবস্থায় যদি হঠাৎ করে আমরা অ্যাডাল্ট অবস্থায় যে ধরনের খাবার খেতাম, ভাজা পোড়া, ধরেন ফর এক্সাম্পল ভাজা পোড়া অথবা বিরিয়ানি খেতাম অনেক বেশি পরিমাণে, সেটি খেলে কিন্তু তাদের ক্ষেত্রে স্টমাক কিন্তু হজম করতে পারবে না এবং অন্যান্য অর্গান সেটি নিয়ে কাজ করতে পারবে না। সেই জন্য এই বিশেষ করে রমজানে আরও এটি মানতে হবে তাদের ক্ষেত্রে, যে খাবারে ভিন্নতা আনতে হবে, অর্থাৎ তাদের বয়সের উপযোগী করে খাবারগুলো আনতে হবে রোজার মধ্যে। আচ্ছা, আমি একটু শুরু করতে চাই, একেবারে ইফতার থেকে শুরু করি। যেহেতু সারাদিন আমরা হচ্ছে গিয়ে রোজা রেখে খাওয়া দাওয়া হয়, ইফতারের সময় শুরু করা হয়, সেই ক্ষেত্রে বয়স্করা আসলে কি কি তাদের খাদ্য তালিকায় রাখবেন, এবং হচ্ছে যদি হচ্ছে খাদ্য তালিকায় যে ভাজা পোড়ার কথাটা আপনি যেটা বললেন, সেটা অবশ্যই শরীরের জন্য ক্ষতিকর, কেনই বা তাদের জন্য বেশি ক্ষতিকর, এই দিকটা একটু আমি জানতে চাচ্ছি। আচ্ছা, আমরা ইফতার নিয়ে শুরু করব। খুব ভালো প্রশ্ন। ইফতারিতে আমরা যেটি আসলে দেখে থাকি সারা দেশে কি চলছে, খুব ইফতারি পর্ষা বসে রাস্তাঘাটে এবং রাস্তার পাশেই দেখবেন অনেক ভাজা পোড়া, বিশেষ করে সমোসা, সিঙ্গারা, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ। ডিম খুব একটা উৎকৃষ্ট মানের একটা খাবার, তার মধ্যে ডিমটাকে এই চপ বানিয়ে এটাকে বিষাক্ত করে ফেলছি আমরা। তো এই মূলত যারা বয়স্ক তাদের ক্ষেত্রে আমি শুরুতেই বলেছি, তাদের যেহেতু সমস্ত ভাইটাল অর্গান কাজ কম করে, তাদের জন্য তাদের উপযোগী করে খাবার দিতে হবে। যেমন কি দিয়ে তারা শুরু করতে পারে, ইফতারিতে খেজুর হলো সবচেয়ে উৎকৃষ্ট একটি খাবার এবং এটি কিন্তু যুগ যুগ ধরে আমরা ইসলাম ধর্মের বিশ্বাসী যারা, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি খেতেন এবং এটা দিয়ে কিন্তু উনি শুরু করতেন ইফতারি। তো এটি এখনকার যুগেও কিন্তু প্রমাণিত যে এটি খুব একটি উৎকৃষ্ট এবং খুবই ক্যালোরি বা শক্তিশালী একটি খাবার, সেটি দিয়ে আমরা শুরু করতে পারি। এবং আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, এই খেজুরের মাঝখানে যে বিচিটা থাকে, সেই বিচিটা আমরা যদি সরিয়ে ফেলে একটু আকর্ষণীয় করতে চাই, এর মধ্যে রিসেন্টলি দেখা যাচ্ছে যে 1000 ফুডের মধ্যে একটি খাবারকে 1 নম্বর হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সেটি হলো আমন্ড বা কাঠবাদাম। সেই কাঠবাদাম যদি আমরা সেই খেজুরের বিচিটা সরিয়ে ফেলে ওইখানে একটি বসিয়ে দিই এবং সেটি যদি খেতে পারি, তাহলে তার গুণাগুণ আরও অনেক গুণে বেড়ে যাবে। এবং এতে করে যে অর্থাৎ খেজুরের মধ্যে যে ক্যালোরি প্লাস অন্যান্য মিনারেলস, ভিটামিনস, এইগুলো সহজেই ফাইবারস আছে এবং তাতে করে
বাওয়েল হ্যাবিটটা ক্লিয়ার থাকবে এবং শক্তিও কিন্তু আমরা পেতে পারি। আচ্ছা, এটা গেল খেজুর দিয়ে শুরু করবেন। জি জি, এরপরে কি খাবেন? এরপরে অবশ্যই তাকে পানি খেতে হবে এবং এক্ষেত্রে আমি উপদেশ দেবো প্লেন ওয়াটার অর্থাৎ সিম্পল পানি খাবে, এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট। এবং তবে খেজুরটা কিন্তু একটু ভালো করে চর্বণ করা খুবই জরুরি, অর্থাৎ যেন তেনভাবে গিলে ফেললে এটা হজম করতে সমস্যা হবে, বা খেজুর থেকে যে উপাদান আমরা বলছি সেটি কিন্তু নিউট্রিয়েন্ট, সেটা কিন্তু পেতে সমস্যা হবে। সেই জন্য খেজুরটাকে খুব ভালোভাবে চিবাতে হবে এবং যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। এবং এক্ষেত্রে শরবত আমরা শরবত নিয়ে আমার প্রশ্ন আছে, তবে হচ্ছে আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো। সময় হচ্ছে একটি বিরতির পর আবারও ফিরছি, শরবত নিয়ে একটু কথা আছে। আজ আমাদের আলোচনার বিষয় বয়স্কদের রমজানের পুষ্টি নিয়ে কথা বলছি এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল আলিম। স্যার, আমরা একটু আগেই হচ্ছে খেজুর নিয়ে আলোচনা করলাম, খেজুরের গুণাগুণ নিয়ে আলোচনা করলাম, কেন আসলে খেজুর দিয়ে রোজা শুরু করাটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। এখন যে প্রশ্নটা করতে চাচ্ছি যে খেজুরের পাশাপাশি আমাদের ইফতারের প্রথম বা মেইন যে আইটেমটা থাকে শরবত, নানান রকমের লোভনীয় শরবত কিন্তু থাকে এবং প্রত্যেকটাতে বলতে পারি চিনিযুক্ত শরবতই থাকে। তাহলে আসলে কোন শরবতগুলো আমাদের জন্য ভালো, বা বয়স্কদের জন্য আসলে কোন শরবত খাওয়াটা উপকারী হবে? খুবই একটি ভালো প্রশ্ন। এবং আসলে আমরা প্রায় সবাই, ছোট বড় সবাই, বয়স্ক তারাও কিন্তু এই দেখা যাচ্ছে যে ইফতারিতে আমরা অনেক ধরনের শরবত খাচ্ছি, বিশেষ করে বাইরের বিভিন্ন ধরনের, যেমন আপনার সফট ড্রিঙ্কসও অনেকে খেয়ে থাকেন। এগুলো কিন্তু প্রথম কথা হলো এগুলো খাওয়া উচিত না, এবং শরবতের দরকার নাই আমাদের। অর্থাৎ ওর মধ্যে চিনি মিশানো হচ্ছে, সেই চিনির কিন্তু কোনো প্রয়োজন নাই আমাদের, ইভেন রোজার মধ্যেও প্রয়োজন নাই। অন্যান্য অবস্থায় চিনি অতিরিক্ত মাত্রায় বা একটু হলেও খাওয়া কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এই যে একটু আগে আমরা বললাম যে খেজুর খাচ্ছি, খেজুরের মধ্যে যথেষ্ট পরিমাণে যে শর্করা অর্থাৎ গ্লুকোজ সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, সুতরাং এক্সট্রা চিনির কোনো প্রয়োজন নাই। সেজন্য আমরা করতে পারি শরবত খেতে পারি, তবে একটু যে ফ্রেশ হতে হবে, অর্থাৎ আপনি লেবুর শরবত খেতে পারেন, অথবা আর বিভিন্ন ধরনের যেমন গুল্ম জাতীয় অর্থাৎ হার্বস জাতীয় যে ভেজিটেবলস আছে, যেমন আপনার হতে বলে ধনিয়া পাতা বা ইভেন সজনে পাতা, এইগুলো কিন্তু একসাথে করে ব্লেন্ড করে এর মধ্যে আপনি কিছু পরিমাণে জিরা দেওয়া যেতে পারে। এই ধরনের কিছু মিক্স আপ করে এক ধরনের শরবত তৈরি করা যায়। চিনির পরিবর্তে কি মধুর ব্যবহার করা যায়? মধু ব্যবহার করা যেতে পারে, হ্যাঁ, মধু ব্যবহার করা যেতে পারে, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। তবে এর মধ্যে 1 চিমটি পরিমাণে চিনি সে ব্যবহার করতে পারে, মানে যথেষ্ট পরিমাণে, মানে বেশি পরিমাণে চিনি দেওয়া আসলে উচিত না। এবং 1 চিমটি লবণও দিতে পারে, যাতে একটু টেস্ট হলো, তাতে করে খেতে কোনো সমস্যা হবে না। এই ধরনের শরবত কিন্তু আমরা অ্যাডভাইস করে থাকি। তাছাড়া ফ্রেশ আপনি ম্যাঙ্গো নিজে বাসায় করে খেতে পারেন, অথবা ফলের যে জুসগুলো রয়েছে, ফলের জুস, ফ্রুটস যে জুসগুলো, বিভিন্ন ধরনের মৌসুমি ফল এখন হয়তো সামনে উঠবে, হয়তো তরমুজও পাওয়া যেতে পারে, সেগুলো জুস করে আমরা অনায়াসে খেতে পারি। ইভেন পেয়ারা পাচ্ছি, পেয়ারার জুস করে খাওয়া যেতে পারে। এগুলো কিন্তু এক্সট্রা অ্যাডেড সুগার যেগুলো রয়েছে সেগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং এটা শুধুমাত্র বয়স্কদের জন্য না, সকলের প্রযোজ্য, বয়স্কদের ক্ষেত্রে আরো বেশি। আচ্ছা স্যার, আমরা হচ্ছে যেহেতু বয়স্কদের কথা বলছি, বয়স্কদের কিন্তু নানান রকমের জটিলতা থাকেই, যেমনটা বলছিলেন বয়সের সাথে সাথে তাদের অর্গানগুলো কিন্তু হচ্ছে কিছুটা ঝুঁকিপূর্ণ বা হচ্ছে উইক হয়ে পড়ে। তো এই যে তেলের খাবারগুলো যেগুলো রয়েছে, ইফতারের পর লোভনীয় যে তেলের খাবারগুলো রয়েছে, তা কিন্তু সকলেই খেয়ে থাকেন, কম বেশি সকলেই খেয়ে থাকেন। এরকম একটা ধারণা থাকে আসলে রোজার পরে যখন সারাদিন পর খাওয়া দাওয়া করছি, তাহলে আসলে এরকম খাওয়াটা তেমন একটা ক্ষতিকর হবে না। তো আমি একটু জানতে চাচ্ছি, এই যে ভাজা পোড়া যেগুলো আমরা খেয়ে থাকি ইফতারের সময়, এর ক্ষতিকর দিকগুলো আসলে কি কি? প্রথমত আমরা ভাজা পোড়া আসলে কি ধরনের খাবার খাচ্ছি, যেমন উদাহরণস্বরূপ আমরা খাচ্ছি কি ডিমের চপ, আলুর চপ, অথবা পেঁয়াজি খাচ্ছি, বেগুনি খাচ্ছি, এবং এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বাইরে থেকে কিনে এনে খাচ্ছি, অথবা বাসায় অনেকে বানিয়ে খাচ্ছি। ইভেন বাসায় বানিয়ে খেতে আমি নিষেধ করছি, কারণ কি আমরা যখনই ডুবন্ত তেলে কোনো কিছু ভাজছি, এটি হলো ট্রান্সফ্যাট, এর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সফ্যাট থাকে, যে ট্রান্সফ্যাটটা কি করে আপনার শরীরে আমাদের যে ভালো ধরনের যে ফ্যাট আমরা HDL বলি, সেটির মাত্রা কমিয়ে দিচ্ছে, অপরপক্ষে যে ক্ষতিকারক যে ফ্যাট LDH সেটার মাত্রা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। তার ফলশ্রুতিতে কি হতে পারে, আপনার হার্ট ডিজিজের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং একটা গবেষণায় দেখা যায়, যদি সারা দিনের এই খাবারের মধ্যে 2% অতিরিক্ত এই ট্রান্সফ্যাট চলে আসে, তাহলে দেখা যাচ্ছে যে হার্টের ডিজিজ হওয়ার চান্স কিন্তু
23% বেড়ে যাচ্ছে, 23% মানে এত একটা ডেঞ্জারাস ইস্যু। অর্থাৎ 2% যদি খেয়ে থাকে সেক্ষেত্রে 23% হার্ট হার্ট ডিজিজ ডিজিজ হওয়ার হওয়ার চান্স বেশি হয়ে যাচ্ছে। একই সাথে এই আপনার যে ইনসুলিন রেজিস্ট্যান্স যে ডায়াবেটিস, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়ে এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা তো আছে, আপনার অ্যাসিডিটি থেকে শুরু করে ক্যান্সার, এই ধরনের অনেক কিছু হতে পারে। এটা তো গেল ভাজাপোড়া আসলে খাওয়াটা কেন নিষেধ তা বললেন। ভাজাপোড়ার পরিবর্তে কি দিয়ে তাহলে ইফতার করাটা সঠিক হবে? শুরুতে আমরা বলেছি খেজুর দিয়ে তো শুরু করলো এবং শরবত এইভাবে খেতে পারে, যথেষ্ট পরিমাণ পানি খেতে হবে। তারপরে কি করণীয়, আসলে অবশ্যই বয়স্কদের ক্ষেত্রে এটা মানতে হবে, যেহেতু আগেই বলেছি এদের স্টমাক এত বেশি, তখন কাজ সংকুচিত হয়ে আসছে এবং রোজা থাকার কারণে আরও সংকুচিত হয়ে যাচ্ছে। সেই জন্য এইটুকু খাওয়ার পরে একটু বিরতি দিতে হবে। বিরতি মানে তখন সে নামাজ তো পড়লেন, নামাজ পড়ার পরে একটু হাঁটাহাঁটি করলেন, কমপক্ষে আধা ঘন্টা চলে গেল। আধা ঘন্টা পরে উনি তার যে মেইন ডিশ অর্থাৎ রাতের যে খাবার সেটি খেতে পারেন। এবং সেই ক্ষেত্রে কি আসলে খাবেন, সেক্ষেত্রে খাওয়ার জন্য আমরা বলি একটি প্লেটে মনে মনে চিন্তা করেন যে 4 ভাগে ভাগ করেন, মনে মনেই ভাগ করেন। এক্স্যাক্টলি কোনো স্কেল নিয়ে তো আসলে আমরা করতে পারবো না। তো সেই মনে মনে ভাগের মধ্যে আপনি চিন্তা করেন 1 ভাগের মধ্যে আপনি ফল রাখতে হবে এবং ফলটা খুবই ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যদি আপনি শুরুতেই কিছু ফলের জুস খেয়ে থাকেন, ওটা কাউন্টে রাখতে পারেন। ফল তাহলে 1/4, তারপরে ভেজিটেবল রাখতে হবে 1/4, তারপরে এবার হলো আমরা যে ভাত বেশি পরিমাণে খেয়ে থাকি, সেই ভাত মূলত সবচেয়ে ভালো হয় হলো ঢেকি ছাটা যে সিদ্ধ চাল, লাল চালের ভাত, সেটি 1/4, অথবা ভাতের পরিবর্তে লাল ময়দার যে রুটি সেটি থাকতে পারে। এবং বাকি 1/4 হলো অ্যানিম্যাল ডায়েট আমরা বলছি, হতে পারে ডিম তাদের জন্য উপকারী, বয়স্কদের জন্য উপকারী। তবে এই ক্ষেত্রে গরু বা খাসির মাংস অ্যাভয়েড করা বয়স্কদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। তবে মুরগির মাংস বা সফট যেগুলো সহজেই প্রাচ্য বা সহজ পাচ্য সেগুলো খেতে পারবে। খুবই লাইট, তারপর কিছুক্ষণ বিরতি নিয়ে তারপর হচ্ছে রাতের খাবারের জন্য প্রস্তুতি নিতে হবে। স্যার আরো প্রশ্ন রয়েছে, সময় হচ্ছে আরেকটি বিরতি, তারপর ফিরছি আলোচনায়। স্যার রাতের খাবারের তালিকাটা তো আপনি বলেই দিলেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রাতের খাবারের পরে অনেকে হচ্ছে সেহরি করতে চান না বা সেহরিতে উঠতে চান না, অনেকে একটু লেট করে খাবারটা খেয়ে তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েন। আসলে সেহরি খাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট, বা বয়স্কদের জন্য এই যে সারাদিনের একটা রুটিন পরিবর্তন হলো, সেই ক্ষেত্রে আসলে সেহরির ভূমিকাটা কেমন? না, এমনিতেই বয়স্কদের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে 2.5 থেকে 3 ঘন্টা পর পর অল্প অল্প করে খাবে। সুতরাং এই এত বিরতি দেওয়া তাদের জন্য উচিত না এবং অবশ্যই সেহরি খেতে হবে। তবে যে কাজটি করতে হবে, সেহরি খাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত একটু একটু করে পানিও খেতে হবে। পানি খেতে পারলে সবচেয়ে ভালো। এবং আমরা বলে থাকি কমপক্ষে 10 থেকে 12 গ্লাস পানি তাকে খেতে হবে। স্যার রোজা থেকে এই যে পানির পরিমাণটা, এটা কিভাবে আসলে আমরা মেইনটেইন করব, বা যারা বয়স্ক রয়েছেন তারা কিভাবে মেইনটেইন করবে? সেটি ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই টাইমটা, যদি ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না, তবে এই সময়টাতে যতটা সম্ভব তাকে মোটামুটি হয়তো রোজা ছাড়া আমরা অবশ্যই তাকে 10 থেকে 12 গ্লাস খেতে বলবো, কিন্তু এই ক্ষেত্রে হয়তো কমপক্ষে 8 গ্লাস তো খাওয়ার চেষ্টা করতে হবে। আর ইফতারির সময় তারপরে কিছুটা বিরতি দিয়ে আরও কয়েকটা 2 গ্লাস খেতে পারলে ভালো, এবং ঘুমানোর আগ মুহূর্তে আর হয়তো কয়েকটা গ্লাস খেয়ে ফেলেন। এইভাবে তাকে পূরণ করার চেষ্টা করতে হবে। আচ্ছা স্যার, সেহরির সময় হচ্ছে পানি খাওয়ার যে বিষয়টা, অনেকে হচ্ছে অতিরিক্ত পানি খেয়ে ফেলেন, যেহেতু সারাদিন হচ্ছে পানি খাওয়ার সুযোগ থাকবে না, সেক্ষেত্রে অতিরিক্ত পানি খেয়ে ফেলেন। এই ক্ষেত্রে হচ্ছে কোনো ঝুঁকি রয়েছে কিনা, বা স্বাস্থ্যের উপর কোনো ঝুঁকি থাকছে না? অতিরিক্ত পানি খেলে আসলে কোনো ঝুঁকি নাই। ইভেন আমরা বলে থাকি অনেকে কিন্তু ওয়াটার ফাস্টিং করে থাকেন এবং শুধু পানি খেয়ে রোজা থাকেন। এটা কিন্তু শরীরের জন্য খুব ক্ষতিকর কোনো বিষয় না। তবে যাদের ক্ষেত্রে যাদের শরীর খুবই ম্যাল নারিশড অর্থাৎ অপুষ্টির দিকে চলে গেছে, তাদের ক্ষেত্রে এটা করা ঠিক না। যাদের সুস্থ স্বাভাবিক দেহ আছে তারা এটি করতে পারেন। তবে যাদের আগে বলেছে একটু শুকিয়ে গেছেন, তারা কখনো এই কাজটা করবে না। তারা পানির পাশাপাশি নর্মাল যে সেহরি খাবার সেগুলো খেতে হবে। এখন যেটা ইস্যু হলো, সেহরিতে আসলে আমরা কি খাবো। বয়স্কদের ক্ষেত্রেও শুরুতে আমরা বলেছিলাম সব কিছুই তাদের যেহেতু কম কাজ করে, সেই জন্য এমন সহজ পাচ্য খাবার খেতে হবে। এবং আমি অ্যাডভাইস করবো এদের ক্ষেত্রে, যদি না কোনো পরিপাকতন্ত্রের কোনো ডিস্টারবেন্স না থাকে, তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে হলো দই, চিরা এবং কলা। এটি মিক্স করে খেলে খুবই উপকারী একটি খাবার তাদের জন্য এবং সহজ পাচ্য, এবং আমরা বলি প্রোবায়োটিক সহ যে গুরুত্বপূর্ণ কাজ সে এটার মাধ্যমে পেতে পারবে। তাছাড়া স্যার এখন হচ্ছে খুব প্রচলিত একটা খাবার রয়েছে চিয়া সিড।
চিয়া সিড খেতে পারেন। ব্যাপারে একটু জানতে চাচ্ছি। চিয়া সিড খেলেও সে মাইক্রো মিনারেলস সহ ভিটামিনস যেগুলো তাদের জন্য প্রযোজ্য এবং সেটি কিন্তু পেয়ে যাবে, সেটা খেতে পারেন। তবে যেহেতু সব জায়গায় অ্যাভেলেবল না, গ্রামগঞ্জে অ্যাভেলেবল না, অর্থাৎ অ্যাভেলেবিলিটির উপর বেচ করে তার খাবার নির্বাচন করতে হবে। ইভেন সেহরিতেও কিন্তু খেজুর দিয়ে অনেকে সেহরি করতে পারেন। তবে সহজপাচ্য বলতে যে নরম খাবারগুলো তাদের জন্য বেছে নিতে হবে এবং মাংস খেলেও গরুর মাংস অ্যাভয়েড করে, খাসির মাংস অ্যাভয়েড করে আপনি চিকেন খেতে পারেন, সেটি তাদের জন্য ভালো হবে। এবং মাথায় রাখতে হবে সেহরিতে এমন খাবার খেতে হবে যেটি হলো অল্প অল্প করে সারাদিনে তার শক্তি প্রদান করবে, এরকম খাবার নিতে হবে। একেবারে যেটা হচ্ছে হ্যাঁ, সেক্ষেত্রে ভাত বেশি খেলে কিন্তু এই কাজটা পাওয়া যাবে না। সেক্ষেত্রে মাংস জাতীয় বা অ্যানিম্যাল ডায়েট খেলে সেটি থেকে কিন্তু পাওয়া সম্ভব। আচ্ছা স্যার, বয়স্কদের তো নানান রকমের জটিলতা থাকেই, তবে এর মধ্যে এতগুলো নিয়ে এখন যেহেতু কথা বলতে পারছি না, অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি, আমি একটু ডায়াবেটিক পেশেন্টদের নিয়ে কথা বলতে চাচ্ছি, যেহেতু খুব কমন একটা রোগ, ঘরে ঘরে ডায়াবেটিস দেখা দিচ্ছে। তো যারা বয়স্ক রয়েছেন, যারা ইনসুলিন নিয়ে থাকেন, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? তারা আসলে কিভাবে নিজের পুষ্টি নিশ্চিত করবেন এই রমজান মাসে? আচ্ছা, যারা ইনসুলিন নিচ্ছেন তারা অবশ্যই রোজা করতে পারবেন, তবে তাদের যে টাইম স্কেজুলগুলো আছে সেই স্কেজুলটা একটু ডায়াবেটিস বিশেষজ্ঞ আছেন অর্থাৎ যার অধীনে উনি চিকিৎসা নিচ্ছেন তার কাছ থেকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এই সময়টাতে একটু পরিবর্তন আনতে হয়, অর্থাৎ টাইমিংটা, সে সেহরিতে কয় মাত্রা নেবেন এবং ইফতারিতে কয় মাত্রা নেবেন এটি নির্ধারণ করতে হবে এবং মাঝখানেও কোনো ডোজ আসবে কিনা এটি প্রথম করণীয় তার ক্ষেত্রে। এবং রোজা রাখতে কোনো সমস্যা নেই। রোজার জন্য আমরা যে তাদের ডায়াবেটিস রোগীদের জন্য যা যা মেনে চলতে হবে, অর্থাৎ অতিরিক্ত চিনি তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য, খাবেন না, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য এবং উনি এই অ্যাভয়েড করবেন এই সমস্ত খাবার। এবং যেটা ফ্যাটি ডায়েট আমরা শুরুতে দিকেই বলেছিলাম, ভাজা পোড়া এগুলো অ্যাভয়েড করবেন এবং বেশি পরিমাণে লেবু অর্থাৎ ফ্রেশ ফ্রুটস তার জন্য বেশি প্রযোজ্য হবে এবং শাকসবজি যথেষ্ট পরিমাণে খাওয়ার চেষ্টা করতে হবে। আচ্ছা স্যার, ফ্রুটসের কথা যেটা বললেন, ফ্রুটসের মধ্যেও কিন্তু নানান রকমের হচ্ছে ফ্রুটসের মধ্যে গ্লুকোজ রয়েছে, সেটি কি তাদের জন্য ক্ষতিকর? সে অতি মিষ্ট জাতীয় যে ফলগুলো রয়েছে, যেমন আমরা তীব্র মিষ্টি যে আম, সেটি অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া এমনি অন্যান্য ফ্রুটস খেতে খুব একটা সমস্যা হওয়ার কথা না। ইভেন ওয়াটারমেলন যেটা, অর্থাৎ আমরা বলছি যে তীব্র মিষ্টি হলেও খুব একটা সমস্যা তাদের করে না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাকে, আজ হচ্ছে রোজায় বয়স্কদের পুষ্টি নিয়ে একটা বিস্তারিত আলোচনা করবার জন্য এবং আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং যমুনা টিভিকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই বিআরবি হসপিটালস লিমিটেডের আজকের আয়োজন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের।